মাঝের বছরগুলোতে বিপিএলে দেখা গিয়েছিল ড্রাফট পদ্ধতি, দীর্ঘ 12 বছর পর আবার বিপিএলে ফিরেছে নিলাম। নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল গঠনের চেষ্টা করেছে, কোথায় তারা শক্তির জায়গা দুর্বলতার জায়গা সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তার আগে তো ছিলই সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড় নেওয়ার সুযোগ, সেটা এখনও আছে। এখন পর্যন্ত বিপিএল এর নিলামের পরে দলগুলোর যে অবস্থা হলো এবং সামনে যে বিপিএলটা শুরু হবে এই মাসের 26 তারিখে, সেই আলোচনাটাই আজ আমরা করব যে বিপিএল এর দলগুলো কেমন হলো এবং বিপিএলটা আসলে কেমন হতে যাচ্ছে, অকশনটা কেমন হলো, সবকিছু মিলিয়ে। আমার সঙ্গে আছেন আব্দুল্লাল মেহেদি, আমার সঙ্গে আছেন শামসুল আরেফিন খান। আপনাদেরকে স্বাগত। আমরা যেটা দেখলাম যে সম্প্রতি ঢাকার একটি হোটেলে, 5 তারকা হোটেলে বিপিএল এর অকশন পদ্ধতিটা আমরা আবার দেখলাম এবং সেখানে দলগুলো আসলে আগে যেটা ছিল ড্রাফট পদ্ধতি, মানে আপনি পিক করবেন, আপনার নাম্বারটা উঠবে, আপনি একটা প্লেয়ার চুজ করবেন, এবার সেটা ছিল না। এবার হচ্ছে আপনি বিট করতে পেরেছেন। তো অকশন পদ্ধতিটা আসলে আমরা যেভাবে ভেবেছিলাম সেইটাই হয়েছে কিনা, বা এখানেও কোনো খামতি ছিল কিনা, বা দীর্ঘদিন পর যেহেতু আবার অকশনটা ফিরেছে সেটার উন্মাদনাটা কেমন ছিল, যেহেতু দলগুলোর একটা দল গোছানোর ব্যবস্থা ছিল এবং তারা একটা পরিকল্পনা করে এসেছিল যে কোন দলটা কিভাবে সাজাবে। তো মেহেদী ভাই, অকশনটা আসলে কেমন দেখলেন? অকশনের আগে আসলে কথা যে হয়নি একদম কারোর সাথে, এরকম না, যে টিমগুলোর সাথে মনে হচ্ছিল যে তাদের ব্যাপারটা গোছানোই আছে, যে তারা কি প্লেয়ার টার্গেট, কিন্তু ওরকম কোনো টেনশন খেয়াল করলো না, যেটা অকশনে এমনিতে থাকে, যে এই প্লেয়ারটাকে আমরা পাবো নাকি, টার্গেটেড প্লেয়ার হয়তো অনেকে বলতে চাচ্ছে না কাকে টার্গেট করবো, কিন্তু আমরা কিন্তু ওরকম কম্পিটিশন মানে ক্যাটাগরি এর পরে কিন্তু আর ওরকম বিডিং আমরা দেখিনি। বিডিং ওয়ার্ডটা কিন্তু যে নাইম শেখ, লিটন দাসের ওই সময়টা পর্যন্ত আসলে ছিল, তারপর কিন্তু আমরা আসলে ওরকম বিডিং ওয়ার্ড দেখিনি। তো ওই জায়গা থেকে স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টিং যে এত গোছানো কিভাবে হচ্ছে আর। আরফিন? না, অবশ্যই অনেক বছর পরে একটা নিলাম হলো বিপিএল এর। আমার কাছে মনে হয় যে নিলামের আগে একটু দলগুলোর প্রস্তুতিতে একটু ঘাটতি ছিল এবং এটা আসলে অস্বীকার করার কোনো কারণ নাই, কারণ বারবার বিপিএল এর সবকিছুই আমরা দেখছিলাম পিছাচ্ছে। তারা প্রথমে টিমগুলোর সাথে যে ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টি নিয়ে অনেক হিসাব নিকাশের পরে বিপিএল গভর্নিং বডি ফাইনালি আর কি অকশনটার ডেট অ্যানাউন্স করে। যদিও আমরা দেখেছি অকশন ডেটও মানে বারবার চেঞ্জ হয়েছে, তারপর তারা 30 তারিখ যে অকশন ডেট দেয় ওইখানে তারা অকশন ডেটটা ফাইনালি করতে পেরেছে। তো আমার কাছে মনে হয়েছে যে টিমগুলো, মেহেদী ভাই যেটা বললেন, আগে থেকে যার যার স্ট্রেংথ বা তার অনুযায়ী করার চেষ্টা করেছে, বা কোন টিমে কি গ্যাপ আছে। কারণ আমরা জানি যে অকশনের আগে প্রত্যেকটা টিমই প্রায় 2টা করে লোকাল প্লেয়ার ডাইরেক্ট সাইনিং করেছে এবং 2টা করে ফরেন ডাইরেক্ট সাইনিংও করেছে। তো তারপরে তাদের আসলে কোন প্লেয়ার দরকার তারা আর কি মোটামুটি, কারণ অকশন থেকে আসলে আমরা দেখেছি যে খুব বেশি প্লেয়ার নিয়ে যে তারা কাজ করার তাও ছিল না, কারণ এখানে একটা বাধ্যবাধকতার বিষয় ছিল যে আপনারা 12 জন লোকাল প্লেয়ার এবং 2 জন ফরেন প্লেয়ার সাইনিং এর বিষয় ছিল। তো 14 জন প্লেয়ার দেখা গেছে যেটা হয় যে নর্মালি আমরা যেটা দেখি রংপুর কোন প্লেয়ারগুলা সবসময় ক্যারি করতেছে, কারণ অনেক বছর ধরে খেলতেছে। গত বছর ঢাকার কিছু প্লেয়ার আমরা দেখেছি যে এই বছরও ঢাকাতে তারা ফের খেলতেছে। বাকি 4টা নিয়ে একটু কথা ছিল যে তারা যেহেতু নতুন ফ্র্যাঞ্চাইজি তারা কি করে। তারপর আমরা দেখেছি আসলে যে যেমন রাজশাহী টিমটা আমি বলবো যে তারা মূলত রাজশাহী ব্যাক প্লেয়ারগুলা, তাদের এনসিএল আমরা যে প্লেয়ারগুলা দেখি, হ্যাঁ ওই টাইপের প্লেয়ারই আর কি তারা রেখেছে। এর মূল কারণ হলো ওইখানে রাজশাহীর মানে যে ডাইরেক্ট সাইনিং এর মধ্যে একজন যে নাজমুল হোসেন শান্ত, অবশ্যই তিনি এবং তার যে হেড কোচ আছেন হান্নান সরকার, ওনারা হয়তো ওই প্ল্যানটাই করেছে। তো সবগুলা তারা তাদের বেস প্লেয়ারদের দিয়েই আর কি কমপ্লিট করার চেষ্টা করেছে। রংপুরের ক্ষেত্রেও সেম। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যেমন নোয়াখালী আমার কাছে মনে হয়েছে যে বেশ আন্ডার প্রিপেয়ার্ড, কারণ প্রথম ধাপে দেখা গেছে তারা বি এবং এ ক্যাটাগরি থেকে যে 2টা প্লেয়ার নিতে হবে সেই ব্যাপারে তারা দেখলাম যে মানে এটা বোধহয় বেমালুম ভুলেই গেছিল। হ্যাঁ, শেষে দেখা গেছে তারা ড্রাফটের মধ্যে অকশনের মধ্যেই টিমগুলা যখন আলোচনা করতেছে যে না এটা তো হয় নাই, কারণ আমরা জানি যে অকশনের শুরুর দিকে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমকে কোনো দল প্রথম কলে নেয় নাই। তো দেখা গেছে ওইখানে যে প্লেয়ারগুলো আছে ওইটা প্রত্যেক টিমে অ্যাটলিস্ট 2টা করে প্লেয়ার নিতে হবে। তো সবাই যখন সব প্লেয়ার নিয়ে নিল তখন দেখা গেছে যে নোয়াখালীর জন্য হলো মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকির আলী, তারা এখন না পারলেও তাদের নিতে হবে।
একদিক দিয়ে আমি বলবো যে এটা নোয়াখালীর জন্য উইন উইন সিচুয়েশনই হয়েছে, বিকজ মিডল অর্ডারে দুইটা ভালো, লোয়ার মিডল অর্ডারে দুইটা ভালো ব্যাটসম্যান তারা পেয়েছে এবং বেস প্রাইজে। তো এখানে তাদের আসলে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে তাদের আসলে অকশনের প্রতি মনোযোগ কম, ড্রাফটে যে আগে যে তারা ড্রাফট করতে, কারণ টেবিলে যারা ছিলেন না নোয়াখালী টেবিলে, খালেদ মাহমুদ সুজন বা আমাদের যে পেসার যে তালহা জুবায়ের, ওনারা কিন্তু অকশনের সাথে রিসেন্টলি মানে অত বেশি পরিচিত না, কারণ তারা ড্রাফটই করেছে। তো আমার কাছে মনে হচ্ছিল তাদের প্রিপারেশনে একটু ঘাটতি ছিল। তারপর আমি ওভারঅল বলবো যে অকশন যেভাবেই হয়েছে, আমার কাছে মনে হয় 6টা টিমই মানে খুব বেশি তাদের মধ্যে ডিফারেন্স যে আছে মানে এরকম না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি খুব একটা স্টার প্লেয়ার, মাল্টি স্টার কাস্টেড টুর্নামেন্ট হচ্ছে না আমাদের, কারণ আমাদের বিগ যে নেমগুলা মানে যারা আমাদের রেগুলার বিপিএল খেলে, যেমন মানে আমাদের এখন যারা খেলতেছে ন্যাশনাল টিমে, তার মধ্যে রিশাদ হোসেনই অকশন লিস্টে নাই, যেহেতু সে বিগ ব্যাশের জন্য এনওসি নিয়েছেন। তামিম ইকবাল গত 2বারের চ্যাম্পিয়ন অধিনায়ক, উনি নাম দেয় নাই। তারপর সাকিব এবং মাশরাফি, ওনারা গত সিজন থেকেই খেলছেন না সঙ্গত কারণেই। তো একটু লোকাল স্টার কাস্ট কম থাকায় দেখা গেছে আরও যারা আছে সব কিছু মিলিয়ে দেখা গেছে যে টিমগুলা যদি আমি লাইন আপ করতে নিই এখন দেখা গেছে মোটামুটি আসলে 19-20-এরই তফাৎ আমার কাছে মনে হয়েছে। মেহেদী ভাই, আপনার কাছে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিলামের শুরুতেই আমরা যেটা দেখলাম যে শুরুতে কিন্তু কারাকারি ছিল, যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি যদি আমরা বলি, কারণ ওখানে সব ন্যাশনাল টিমের প্লেয়াররাই ছিল বা পরীক্ষিত পারফর্মার যারা ছিল। এবং আমরা যেটা দেখলাম একটা চমক ছিল যে নাইম শেখ একমাত্র প্লেয়ার হিসেবে যিনি 1 কোটি টাকার উপরে পেয়েছেন। তো এটা কিন্তু মানে অনেক একটু অবাকই হয়েছে যে যেখানে লিটন আছেন বা তাওহিদ হৃদয় আছেন যারা ন্যাশনাল টিমে এখনো নিয়মিত খেলছেন, নাইম শেখ তো কিছুদিন দলের বাইরে। তো এইটা কি আসলে ফ্র্যাঞ্চাইজি লিগেরই একটা বৈশিষ্ট্য না, যে এরকম একটা প্লেয়ার আসলে টাকা বেশি পাবেন, কারণ কম্বিনেশনের ব্যাপার থাকে নানা কারণেই? নাইমের পারফরমেন্স দেখলে কিন্তু ডোমেস্টিকে কিন্তু সে রান করেছে, তো ওই জায়গা থেকে কিন্তু একটা ভরসার জায়গা নিশ্চয়ই সে মানে ফ্র্যাঞ্চাইজিদের মনে জায়গা করে নিয়েছে ওইভাবেই যে সে রানটা করে আর কি। তো এটা আসলে ন্যাশনাল টিম পারফরমেন্স বা ওরকম কোনো কিছুর সাথে রিলেটেড না, টিমগুলোর যেহেতু প্রয়োজন মনে হয়েছে, প্রুভেন পারফর্মার মনে হয়েছে ওই জায়গা থেকেই। তারপরেও আমি বলবো যে একটু তো সারপ্রাইজিং যে যেভাবে আমরা তো দেখেছি যে প্রথমে এটা অবশ্যই এক্সপেক্টেড ছিল না যে নাইম শেখ অনেক সবগুলা টিমই প্রায় বিট করেছে, মানে 4টা করেছে আর কি। তো ওই জায়গা থেকে তো এই বিডিং ওয়ারটা কিন্তু আমরা প্রথম রাউন্ডের পর কিন্তু ওরকম বিডিং ওয়ার কাউকে নিয়ে দেখিনি। তো ওই জায়গা থেকে জিনিসটা পজিটিভ ছিল যে মার্কেট ডিসাইডস হোয়াট আ প্লেয়ার্স ভ্যালু ইজ। তো ওই জায়গা থেকে অবশ্যই ভালো ছিল, কিন্তু সারপ্রাইজ ফ্যাক্টরটা থাকে, বাট দেন অ্যাগেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এরকম হবেই। তা আমার কাছে আবার মনে হয়েছে যে দিস ইজ দ্য বিউটি অফ অকশন, কারণ অকশনে আমরা আইপিএল এর অকশন দেখে আমরা খুব অভ্যস্ত। ওইখানে আমরা সবসময় দেখি যে এমন কিছু সারপ্রাইজ প্যাকেজ সবসময় নাম আসে যারা কিনা সব রেকর্ড অতীতের করে ফেলে, প্রতি বছরই ব্রেক করে। তো নাইমের নামটা আমার কাছে মনে হয় 2টা কারণ আছে, বিকজ প্রথমে আমি এটা বলবো যে নাইমের নাম সবার আগে মানে অকশনে শুরু হয়, নাইমের নাম দিয়ে শুরু হয়, এবং একটা অ্যাড্রেনাল রাশের ব্যাপার আছে যে প্রত্যেকটা টিম প্রথম অকশন। সো ওই জিনিসটা আসলে ক্লিক করেছে। আমি জানি না নাইমের নাম যদি সেকেন্ডে থাকতো, যেহেতু এ ক্যাটাগরিতে 2টা প্লেয়ারই আছে, লিটন দাস এবং নাইম, আমি জানি না নাইমের পক্ষে মানে এত প্রাইজ হতো কিনা। হ্যাঁ, কিন্তু তার প্রথমে আসাটা আমার কাছে মনে হয় যে তার দাম বাড়ার পিছনে একটা কারণ হতে পারে। আরেকটা সেকেন্ডারি কারণ হতে পারে, যেটা আমি চট্টগ্রামের মালিক পক্ষের সাথে যখন আমি মানে অকশনের পরপরই কথা বলছিলাম, তারা বলছিল তাদের একজন টপ অর্ডার ব্যাটসম্যান দরকার ছিল। তো এবং টপ অর্ডার ব্যাটসম্যানের দিকে তারা ভাবছিল যে লিটন দাসের প্রতি ম্যাক্সিমাম টিমই মানে আকৃষ্ট, এবং লিটনের দাম অনেক ছাড়াই যাবে। এবং মানে আমরা যখন অকশন শুরু হয় তার আগে ক্যালকুলেট করতেছিলাম যে কে হতে পারে আসলে বিপিএল হাইয়েস্ট মানে এই সবচেয়ে চাহিদাপূর্ণ প্লেয়ার। তো আমাদের যেহেতু লিটন দাস আমাদের ন্যাশনাল টি20 টিমের ক্যাপ্টেন, তো স্বাভাবিকভাবেই এবং ইনফর্ম ব্যাটসম্যান, স্বাভাবিকভাবে তার প্রাইসটা বাড়ার কথা ছিল। কিন্তু যেহেতু মানে লিটনের প্রতি সব টিমেরই আকর্ষণ থাকবে বলে আমার কাছে মনে হয় যে এইখানে রংপুরের একটা খুবই ভালো ডিল পেয়েছে, মাত্র 70 লাখই রংপুর লিটনকে পেয়ে গেছে। আর নাইম শেখ যেহেতু চট্টগ্রামে চলে আসছে, তো তারা যদি চট্টগ্রামের নাইম শেখ যদি না আসতো, হয়তো বা দেখা গেছে তাদের যদি টপ অর্ডার ব্যাটসম্যান না থাকতো, মানে আগে যদি থাকতো, তাহলে হয়তো বা নাইমের প্রাইসটা এত বাড়তো না। তারপর আমি বলবো যে নাইমের মানে এটা খুব বেশি সারপ্রাইজিং না, কারণ নাইম ডোমেস্টিকে আমরা জানি যে ঢাকা প্রিমিয়ার লিগেও প্রায় 70 লাখের উপর
ড্র করে, করে, প্রতি পান। বছরই সিজনই ড্র করে, এবং সে আমরা জানি যে লাস্ট 3টা ডিপিএল এর মধ্যে 2টাতে আপনি হাই স্কোরার ছিল, লাস্ট বিপিএল এ হাই স্কোরার, এনসিএল টি20 গুলাতে হাই স্কোরার থাকে। তো আপনি যদি বলেন কনসিস্টেন্সি যেটা আছে, মানে আমরা ইন্টারন্যাশনালে না দেখতে পারো তার কিন্তু লোকালি মানে ডোমেস্টিক্যালি কিন্তু একটা কনসিস্টেন্সি আছে। সে একটা প্লেয়ার যাকে আপনি মানে করতে পারে যে না, সে আপনার জন্য টুর্নামেন্টে 405 রান করে দিবে। তো এরকম একটা প্লেয়ার বিশেষ করে টপ অর্ডারে, হ্যাঁ, সবাই চাবে। সো আমার কাছে ওর ব্যাপারটা যে খুব বেশি সারপ্রাইজিং তা না, কিন্তু ব্যাপার হলো দ্য ওয়ে ইট হ্যাপেন্ড, এটা আসলে সারপ্রাইজিং। এবং পরবর্তীতে অন্য প্লেয়ারগুলোতেও যে এই সেম অ্যাপ্রোচটা টিমগুলো করে নাই, ওইটা আরো বেশি সারপ্রাইজিং। আমরা হয়তো পরবর্তীতে যেটা দেখেছি হৃদয়ের ক্ষেত্রে হয়েছে, হৃদয় 92 লাখ পর্যন্ত গেছে। আমরা ইয়াং ব্লাডদের মধ্যে হাবিবুর রহমান সোহানকে দেখেছি, উনি 50 লাখ পেয়েছেন। আর ন্যাশনাল টিমের মধ্যে তানজিম হাসান সাকিব ভালো পেয়েছেন, সাইফুদ্দিন ভালো পেয়েছেন। তো তারপরও মানে এটা আমি আপনার সঙ্গে একমত যে আমার কাছে এটা মনে হয় যে আসলে যেহেতু এটাই হচ্ছে অকশনের বিউটি, আসলে যে অকশনে এক একটা সময় আইপিএলও আমরা দেখেছি যে জয়দেব উনাদকাট একবার অনেক টাকায় বিক্রি হলেন। সো এই ব্যাপারগুলো আসলে অকশনে থাকবে, এটা এটা খুবই ইনএভিটেবল। এবং অকশনের ক্ষেত্রে আরেকটা মজার মানে এটা কি বলবো, আরেকটা ব্যাপার ছিল যেটা হচ্ছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ হচ্ছে শুরুতে দল পাননি এবং পরবর্তীতে তাদেরকে নেওয়া হয়েছে। তো অনেকদিন ধরেই তারা ন্যাশনাল টিমে, যেহেতু তারা টি20তে এখন আর খেলেন না, এটার কি আসলে একটা প্রভাব পড়েছে বলে মনে হয় শুরুতে তাদেরকে না নেওয়ার ক্ষেত্রে? মুশফিক মানে একটু তো আগে থেকেই মানে ধারণা করা হচ্ছিল যে যেহেতু সে অনেক দিন হয়েছে টি20 বাইরে, তো দল পেতে সমস্যা। মাহমুদুল্লাহ রিয়াদও আমরা জানি দলের বাইরে। ওই জায়গা থেকে সবার যে মানে নিউ ব্লাডের প্রতি একটা অ্যাটেনশন থাকবে, ওটা মনে হয় মানে আগে থেকে বোঝা যাচ্ছিল। তারপরও ফার্স্ট রাউন্ডে যখন কল আসলো না, ওখানে যে অকশনে একটা প্রবলেম হয়ে গেল, যে কারণে কি শেষে আমরা দেখলাম যে অঙ্কন এবং জাকের আলী কিন্তু নোয়াখালী অটোমেটিক ভাবে পেয়ে যায়, কারণ ওই রাউন্ডে আর কেউ বিট করতে পারে নাই, কারণ সবাই দুইটা প্লেয়ার নিয়ে ফেলেছিল। ওই জায়গাটায় একটা প্রবলেম হয়েছে যেটা আমরা আসলে প্রেডিক্ট করতে পারিনি। বাট দেন অ্যাগেন অকশনে এটা হতেই পারে যে এরকম একটা সিচুয়েশন অকার করবে। তাদের যে ডিমান্ড আছে, পরে তো আবার মানে টিমগুলা এটা হয়তো নিজেরাও ডিসকাস করেছে যে মানে সবচেয়ে ভেটারান প্লেয়ার বাংলাদেশের একজন মাত্র, আমরা পুরো কান্ট্রি হিসাবেই তাকে রেসপেক্টটা দিলাম মুশফিকুর রহিমকে 100 টেস্ট খেলার। ওই জায়গাগুলোর একটা মনে হয় মানে অ্যাটেনশন টু ডিটেইল ছিল যে অবভিয়াসলি একটা অকশন, বাট যেন এই জিনিসটাও মিস না হয়ে যায় যে এটা নিয়ে একটা কথা উঠবে যে মুশফিক মাহমুদুল্লাহ টাইমটা কি শেষ হয়ে গেছে নাকি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। সো মেবি যদি এটা লাস্ট মানে টুর্নামেন্ট হয়, যাতে এই কথাগুলো না আসে। তবে অকশনের এইটাও একটা লো ফল আমার কাছে মনে হয়েছে আসলে। এইবার অকশন লিস্টটা যদি আমি বলি যেভাবে করা হয়েছে, এটা তো আমরা জানি যে লোকাল প্লেয়ারদের যে অকশন লিস্টটা সেটা আমাদের ন্যাশনাল সিলেক্টররাই করেন, এবং ফরেন প্লেয়ারদের অনেকে এটা ভাবেন যে ফরেন প্লেয়ারদেরটাও বোধহয় ন্যাশনাল সিলেক্টররা বা বিসিবি থেকে করে দেয়। ফরেন প্লেয়ারটা তা কিন্তু বিসিবি কিছু করে দেয় না, তারা একটা লিঙ্কের মতো দেয় প্লেয়ার রেজিস্ট্রেশনের জন্য। ওই রেজিস্ট্রেশনে ওই প্লেয়ার বা তার এজেন্ট কিংবা ম্যানেজার তারা ক্যাটাগরি চুজ করে দেয় যে আমার প্লেয়ারটা কোন ক্যাটাগরির জন্য লিস্টেড হচ্ছে অকশনে। যেমন অনেক কথা হচ্ছে যে পিয়ুষ চাওলা কে কেন ক্যাটাগরি এ 35 লাখ ওই ক্যাটাগরিতে রাখা, হ্যাঁ $35,000 যে ক্যাটাগরি টপ ক্যাটাগরি, ওইখানে কেন? এটা সম্পূর্ণ পিয়ুষ চাওলা নিজের অথবা তার ম্যানেজার বা এজেন্টের বিষয়, এটা করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি ন্যাশনাল যে ইয়াটা বলেন, এখানে এমনভাবে করা হয়েছে যে এ বি সি ডি, এখানে কিন্তু মানে আপনি যদি দেখেন এখনো প্লেয়ার চয়েস মানে অকশনের পরে খুব বেশি কিন্তু প্লেয়ার ওইখান থেকে আনপিকড অবস্থায় নাই না। এর কারণই হলো এমনভাবে ক্যাটাগরিগুলো করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই মানে বাজে একটা সিস্টেম হয়েছে। কি কারণে আপনি প্লেয়ারদেরকে মানে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আসলে চয়েস করতেই দিচ্ছেন না যে আমি আসলে কোন প্লেয়ার দেবো। হয়তো বা তারা ই বা এফ ক্যাটাগরিতে কোনো একটা উদীয়মান প্লেয়ার বা তারা হয়তো বা ডোমেস্টিকে ভালো করছে, বা হয়তো বা এখনও মানে এইচপি বা এ টিমের রাডারে নাই, কিন্তু তারা আসলে অন্য লিগগুলোতে এনসিএল টি20 বা অন্য ডোমেস্টিকে ভালো করছে। এবং আমরা জানি যে কিছু সবগুলো টিমের সাথেই অ্যানালিস্ট ছিল, এবং তারাও কিছু তাদের ফিডব্যাক টিমের দেয়। তো
ওই প্লেয়ারগুলোকে কি করা হয়েছে যে দেখা গেছে ওইখান থেকে আপনি করা হয়েছে যে টোটাল ই এবং এফ থেকে আপনি হলো প্রত্যেকটা টিম ফার্স্টে বললো 4 জন করে নিতে পারবে, পরে আবার এটা কমায় 3 জন 3 জন। করলো, তো হলো 3 6 18টা প্লেয়ার মাত্র। ওইখানে কিন্তু সবচেয়ে বেশি প্লেয়ার ছিল, বেশি প্রায় player 100-র উপর প্লেয়ার ছিল আপনার ই আর এফ এ। আর আপনার এ বি সি ডি ড্রাফটের আগে থেকে যাদের পিক করা হয়েছে তার বাইরেও কিন্তু আমরা এ আর বিতে মিলে 14 জন প্লেয়ার ছিল। তো 14 জন প্লেয়ার থেকে আপনি বাধ্য করতেছেন যে 12 জন প্লেয়ার আপনার নিতেই নিতেই হবে। হবে। হ্যাঁ, মানে সর্বোচ্চ 2 জন আনপিক থাকবে, তারপরে 2 জন যারা আনপিক থাকলো তাকে আপনারা আরেক সিস্টেমে মানে ওইখানে চলাকালীন অবস্থায় বললেন যে না, সিনিয়র কোটা ওনাদেরকে সম্মান ডিউ রেসপেক্ট দিয়ে ওনাদেরকে নিতে হবে। এখন কেউ যদি ফ্র্যাঞ্চাইজি না চায় যে এই 2টা প্লেয়ারকে, তাহলে আমার কথা হলো যে তারা এটাতে তাদের কল। এখন এখানে সম্মান দেওয়াটা তো হলো ওই ফ্র্যাঞ্চাইজি তারা পিক করতেছে কিনা সেটার উপর বেস করতেছে, কিন্তু আপনি তাকে ফোর্স করতেছেন যে না আপনি এই প্লেয়ারগুলোকে আপনি নিতে হবে। তারপর আবার সি এবং ডি ক্যাটাগরিতেও সেম, ওইখানে 18-17 জন করে প্লেয়ার আছে, 18-19 জন করে প্লেয়ার আছে। তো এই প্লেয়ারগুলোকেও আপনি বলতেছেন যে 4টা করে প্লেয়ার আপনি নিতেই হবে, তা 424টা প্লেয়ার আপনার নিতেই হবে। তো আমি এখন যদি আপনি বলেন যে বাকি কে আছে, সাদমান ইসলাম এবং আরো 2-1 জন ছাড়া কিন্তু আপনি দেখবেন সি ডি ক্যাটাগরিতে কিন্তু সবাই কিন্তু পিক হয়েছে। তাহলে আমার কথা হলো যে মানে ইএফ ক্যাটাগরিতে যারা আপকামিং স্টার্স বা যারা আসলে বিপিএল একটা ভালো করতে পারতো, একটা ভালো অপরচুনিটি, এবং লাস্ট এনসিএল টি20 আমরা দেখেছি অনেক পারফর্মার ছিল যারা কিনা এইবার লিস্টে ছিল, কিন্তু তারা কিন্তু তেমন একটা পিক হয় নাই। এর মূল কারণই হলো এই বাধ্যবাধকতা। এবং এইখানেও আরেকটা মজার জিনিস হলো, টুর্নামেন্ট শুরুর আগে আমরা যে লিস্টটা পেলাম সেখানে বলা হলো যে ড্রাফট থেকে 12 জন প্লেয়ার এইভাবে 2-4 এবং হচ্ছে 4 2-6-4 এইভাবে করে নিতে হবে। তো যখন ড্রাফট চললো এটা কিন্তু হুট করে চেঞ্জ হয়ে দেখলাম যে 11 জন করলো, কিন্তু আবার শেষে বললো যে না 12 জন নিতে হবে, 12 জনের জন্য আপনি অন্য ক্যাটাগরি দিয়ে মিক্স করলে হবে। তো আমার কাছে মনে হয়েছে এইখানে একটু অগোছালো বিষয়টা ছিল, এবং এটা আমি একটু বেনিফিট অফ ডাউট দিতে পারি এই কারণে যেহেতু অনেক বছর পরে হয়েছে, আসলে নিলামের সাথে আমাদের ওরকম ইউজ টু আমরা বিষয়টা না। এবং আরেকটা বিষয় হলো আমরা আসলে যথেষ্ট প্রিপারেশনও পাওয়া হয় নাই। আমরা দেখছি যে অকশন আগে মাত্র আগের দিন একটা প্রি অকশনের মতো করেছে ছোটোখাটো করে, ওইখানে একটু বোঝানোর বিষয়টা ছিল, বাট আসলে এত বড় একটা বিষয়টা যেটা একদিনে আসলে কতটা কাভার হয় এবং এটার যে বিষয়গুলো পরবর্তীতে বের হয়েছে সেটাই আসলে বোঝা যায় আসলে কত মানে বেশ আনপ্রিপেয়ার্ড অবস্থায় অকশনটা হয়েছে। এবং বিপিএল এর নিলামের আগে কিন্তু আরেকটা ব্যাপার খুব আলোচনা তৈরি করেছিল, সেটা হচ্ছে যে কয়েকজন প্লেয়ার আমাদের বিসিবির যে ইন্টিগ্রিটি ইউনিট আছে, ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালের পরামর্শেও সুপারিশ অনুসারেই কয়েকজন প্লেয়ারের নাম তালিকা থেকে বাদ যায়, এবং তারা কিন্তু এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে এটা নিয়ে প্রচুর চর্চা হয় এবং তারা আইনি পদক্ষেপও নেয়। তো এই ব্যাপারটাও আসলে নিলামের ক্ষেত্রে যেটা আরিফিন বলছিলেন যে একটু আনপ্রিপেয়ার বা নিলামটা হয়তো আরো ভালো হতে পারতো, এই ব্যাপারটাও প্রভাব ফেলেছে কিনা, বা তাদের ব্যাপারটা আসলে কি ছিল যে কেন তাদের বিরুদ্ধে তাদের নামটা অকশন থেকে কাটা পড়লো, বা কেন এখন আবার তারা আইনি প্রক্রিয়ার দিকে যাচ্ছে, আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। প্রথমে আমরা দেখি যে আসলে 9টা প্লেয়ার বাদ যাওয়ায় কিন্তু বিসিবির একটু প্রবলেম হয়েছে। যে আরিফিনও যেটা বলছিল যে ড্রাফটটা বানানোর সময় যে 9টা প্লেয়ার বাদ পড়লে ওখান থেকেও একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে, যে তাদের ক্যাটাগরিগুলো আবার হয়তো রিভিশন করে দেখতে হয়েছে যে সব ব্যালেন্স আছে নাকি। আমরা জানি যে অকশনের প্রোগ্রামটা কিন্তু দেরি হয়েছে শুরু হতে, কারণ হচ্ছে ওই যখন রিটগুলো ফাইল করা হয় 3টা ডিফারেন্ট রিট ফাইল করা হয়, 9 জন প্লেয়ার 3টা ডিফারেন্ট রিট করে। তো ওইটার যখন হাইকোর্ট থেকে রিজেকশনের রুল আসে তারপর কিন্তু আমাদের অপশনটা শুরু হয়েছে, বিপিএল অপশনটা শুরু হয়। তো অকশনের শুরুতে একটা ছিল যে আসলে অকশন হতে যাচ্ছে নাকি। আর আরেকটা ব্যাপার হলো যে এই প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ ছিল, যদিও মানে কথাটা হচ্ছে যে বিসিবির টুর্নামেন্ট, অবশ্যই বিসিবির এই রাইটটা আছে যে তাদের টুর্নামেন্টের ইন্টিগ্রিটির খাতিরে তাদের যদি কোনো কিছু সাসপেক্ট মনে হয় তারা একজনকে সরিয়ে দিতেই পারেন। প্রক্রিয়া অনুযায়ী কিন্তু এখনও কোনো অ্যালিগেশন আসেনি। যেটা হয়েছে যে ওই 900 পেজের যে একটা রিপোর্ট 3 কমিটি মেম্বার সাবমিট করেছিল, ওটাই কিন্তু অ্যালেক্স মার্শালের হাতে যাওয়ার পরে কিন্তু সেই অবজারভেশনগুলোর কারণে এই প্লেয়ারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও কিন্তু কোনো অ্যালিগেশন আসেনি। লিগাল যে ছিল রিড ফাইল করা, ওটার দাবি ছিল যে আমাদের কেন সরানো হবে আসলে, যদি কোনো প্রপার অ্যালিগেশন থাকে, অভিযোগ যদি প্রমাণিত না হয়, বা কোনো অভিযোগ যদি থাকে যেটা প্রমাণ আছে তাহলে ব্যান করা হোক, এরকম একটা রিকোয়েস্ট। কিন্তু
যদি কিছু নাই পাওয়া যায় তাহলে কেন টুর্নামেন্ট থেকে সরিয়ে যাবে। তো ওটা নিয়েও আবার বিসিবি ডিরেক্টরদের অনেক প্রশ্নের উত্তর আমরা জানি যে বিপিএল মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠুরও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তারাও কিন্তু এই কথাটাই বলেছে যে আসলে টুর্নামেন্টের কারণে কিন্তু বিসিবির টুর্নামেন্ট শেষে আমরা বিসিবি টুর্নামেন্ট থেকে সরাতেই পারি আর কি। বাট স্বচ্ছতার যে বিষয়টা এই জিনিসটা কিন্তু এখনও অ্যালিগেশনসগুলা প্রপারলি ক্লিয়ার না, জাস্ট ইনভেস্টিগেশন চলছে দেখেই আসলে এটা করে, এই জন্যই আসলে আদালত থেকে এরকম রায়। তবে আমার কাছে যেটা মনে হয়েছে এর দায়ভার বিসিবির নিতে হবে, কারণ আমরা বিষয়টা যেহেতু গত বিপিএল এর ইস্যু থেকেই এই জিনিসটা হয়েছে। গত বিপিএল এ কিন্তু এই প্লেয়ারগুলো অলরেডি মার্কড হয়ে গেছিল, বিকজ বিসিবি থেকে কিন্তু এই জিনিসটা বিসিবির কেউ একজনই হয়তোবা এই জিনিসটা লিক করেছে কোন প্লেয়াররা এগুলোর সাথে ইনভলভ বা রেড ফ্ল্যাগ প্লেয়ার হিসেবে চিহ্নিত। আমরাও রিপোর্ট করেছি যে কোন প্লেয়ারগুলোর রেড ফ্ল্যাগ বা কোন টিমগুলার বেশি ডিমেরিট পয়েন্টের মধ্যে আছে বা তাদের ব্যাপারে অবজারভেশন আছে, সেটা আছে। তো কিছু কিছু গণমাধ্যমে সরাসরি ওই প্লেয়ারগুলোর নাম কিন্তু চলে আসার কারণে কিন্তু গত বছর থেকে কিন্তু সবাই জানে একটা বিষয়, গত বছর বলতে আমি এই বছর শুরু বলবো, এই বছরের শুরু থেকে, যেহেতু গত বিপিএলটাই আমাদের 2025-এর শুরুর দিকে হয়েছে, তো সবাই কিন্তু এই নামগুলো জানতো যে কি হয়েছে। তো একটা জিনিস বলা হয় যে তাহলে ড্রাফটের আগে যে অকশনের আগে যে ড্রাফট প্লেয়ার লিস্ট যেটা ছিল প্লেয়ার টিমগুলোকে পাঠানো হয়েছিল, সেখানে তাদের নাম না রাখলে কি হতো? কিছুই হতো না, কারণ ওই নামগুলো সবাই জানে এবং তারা খুবই নোন ফেস আসলে। হ্যাঁ, এবং 9 মাস 10 মাস আমি বলবো যে 2-1 জনের নাম কিন্তু যখন বাদ পড়লো তখন ওয়াজ সারপ্রাইজিং। হ্যাঁ, কিন্তু তার বাদে কিন্তু সবাই গত 1 বছর ধরেই কিন্তু তাদেরকে নিয়ে বিভিন্ন রকম রিপোর্ট হচ্ছে, বিভিন্ন রকমের এই হচ্ছে সেই হচ্ছে, এবং তারা কিন্তু আসলে ফ্যামিলি ভাবে বলেন প্রফেশনালি ভাবে তারা কিন্তু বিভিন্নভাবে ডাউনগ্রেডেড হয়েছে, এবং তাদের কিন্তু আমি বলবো যে এটা আসলে বিসিবিরই এই দায়বদ্ধতা, কারণ যেভাবে নামগুলো লিক হয়েছে, যে সোর্সের মাধ্যমে তাদের লিক হয়েছে, হ্যাঁ, যদিও তারা কিছু ব্যবস্থা নিয়েছে এরপরে আমরা জানতে পারি, কিন্তু এর আগে কিন্তু যা ঘটে গেছে। এখন তাদের নামটা না থাকলেই কিন্তু আমরা সবাই কিন্তু ধরে নিতে পারতেছিল যে কি কারণে। তো এটা কিন্তু আর সেকেন্ড কোনো এটা অ্যালেক্স মার্শালের অবজারভেশন পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করার কিছু ছিল না, যে যদি নাম না থাকে দ্যাট মিনস হলো দেয়ার ইজ সামথিং ফিশি, তারা কিছু করতে পারে। বাট আমার কাছে মনে হয় এই ব্যাপারে বিসিবি আরেকটু তাদের আরেকটু প্রফেশনাল হওয়া উচিত ছিল। এই ড্রাফটের আগের দিন পর্যন্ত বা যেদিন হয়েছে তার দিন পর্যন্ত হাইকোর্টে একটা রিট যাওয়া, এই সব কিছু তারা দেখেছে। তাদের রিসেন্টলি বিসিবি ইলেকশনেও কত রকমের কোর্ট কাচারির বিষয়টা এসেছে, তো এই জিনিসগুলো তাদের আসলে সব কিছু বিবেচনা থাকা উচিত ছিল, কিন্তু একবার 11th আওয়ারে সব কিছু করতে গিয়ে একটা জগা খিচুড়ি লেগে গেছে। এবং আমার ধারণা যে নেক্সট যে সামনের দিনগুলো আছে সেখানেও তারা অনেক ব্লান্ডার করতে চলেছে, কারণ অলরেডি ইফতেখার রহমান মিঠু সাহেবের কথা বলতে গেলে উনি বলেছিলেন যে সিলেট দিয়ে আর কি বিপিএল শুরু হবে, কিন্তু গতকাল শোনা যাচ্ছে যে সিলেটে হোটেল পাচ্ছেন না। তো কোনো কিছু ডেভেলপড হওয়ার আগে একটা ভাষ্য যখন গণমাধ্যমে চলে আসে এবং পরবর্তী দিন যখন এটা চেঞ্জ করতে হয়, এখানে কিন্তু প্রচুর মিস ইনফরমেশন ছড়ায়, এবং এই জিনিসগুলো কিন্তু রেকর্ডেড থাকতেছে যে আজকে বলতেছে এই, কালকে বলতেছে এই। তো আমার কাছে মনে হয় যে বিসিবির যারা দায়িত্বে আছেন বিপিএল গভর্নিং বডিতে এবং অর্গানাইজিং তাদেরকে আর একটু সচেষ্ট হতে হবে। তাদেরকে আর একটু কি বলবে মিডিয়াতে বা কি আমাদের কখন বলা উচিত সেটা কনফার্ম না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নিজেদেরকে একটু করে রাখা, যে না, আজকে যেহেতু কনফার্ম হয় নাই, তো এই জিনিসটা এরকম। আমরা জানি যে বারবার কবে থেকে শুরু হবে এই জিনিসটা বলা হয়েছে ডিসেম্বর 19 তারিখ থেকে শুরু হবে, তারপর আবার বলা হলো যে না, 1 সপ্তাহ পিছালো কি প্লেয়ারদের কিট ব্যাগ বা এগুলোর জন্য প্রিপারেশনের জন্য। আবার বলা হয়েছে যে না, এখনো কিছু ফ্র্যাঞ্চাইজি, 2টা ফ্র্যাঞ্চাইজির কথা হয়েছে, তারা এখনো প্রপারলি ব্র্যান্ড গ্যারান্টিটা দেওয়া হয় না, 10 কোটি টাকা এখনো কমপ্লিট করতে পারে নাই। তো এই বিষয়গুলো তো আরও 3 সপ্তাহের মধ্যে আছে, লেটস সি যে আসলে 3 সপ্তাহের জল কত দূর যায়, আর হোপফুলি যে বিপিএল আগের চেয়ে যে অবস্থায় আছে, হ্যাঁ, যেভাবে শুরু হচ্ছে এই বিপিএল সেভাবে আর কি যাবে না, হয়তো আরেকটু বেটার আমরা বিপিএল দেখতে পারি। তো আরিফিনের কাছ থেকে আমরা বিস্তারিত একটা ব্যাপার জানলাম, এবং যেটা হয়েছে আসলে যে অকশনের টাইম পিছিয়েছে, বিপিএল কবে শুরু হবে পিছিয়েছে, ইভেন এখন আমরা শুনতে পাচ্ছি যে বিপিএল আসলে কোথায় শুরু হবে সেটাও চেঞ্জ হয়েছে। এবং যেটা বলছিলেন যে ব্যাংক গ্যারান্টি, যখন বলা হচ্ছিল যে
ব্যাংক গ্যারান্টি যদি আপনি ঠিক টাইম মতো দিতে না পারেন তাদেরকে অংশ নিতে দেওয়া হবে না, এইভাবে বলা হয়েছিল যে 5টা দল যখন ফার্স্টে কনফার্ম করা হয় বলা হয়েছিল যে দরকার হলে দল কমে যাবে, দল তো কমেনি উল্টো বেড়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই মানে ফাঁক ফোকরগুলো কিন্তু থেকেই যাচ্ছে। তো শেষ করব আমরা, শেষ করার আগে মেহেদী ভাইয়ের কাছে লাস্ট একটা প্রশ্ন করতে চাই যে প্রত্যেক বছরই তো বিপিএল আমরা দেখে আসি যেই ধারাবাহিকতায়, এবার একটা ডিফারেন্ট দেখলাম যে ওকে ড্রাফটের জায়গায় অকশন, একটা ইতিবাচক যদি আমরা পরিবর্তন হিসেবে ধরি। তো সামনে যে বিপিএলটা হবে সেখানে আসলে গত বছরগুলোর তুলনায় গত বছরটা খুবই বাজে গিয়েছে, ফিক্সিং ইস্যু থেকে শুরু করে পেমেন্ট ইস্যু। এই বছরটা আসলে একটু মানে আমরা কোনো ডিফারেন্ট কিছু বা একটু ইতিবাচক আমরা হতে পারি কিনা আসলে এই বিপিএলটা শুরু হওয়ার আগে? না, প্রথমেই কিন্তু এই বিপিএল এর কন্ট্রোভার্সিগুলো যেগুলো উঠে আসছে যে ইউআই কমিটমেন্ট, যেটা আমাদের বারবার বুঝিয়ে বলা হয়েছে যে এই কমিটমেন্টগুলো না ফুলফিল করলে টিম উইথড্র হয়ে যাবে। 2 কোটির যেটা গ্যারান্টি মানি ছিল প্রথমে, ওই মানিটা হচ্ছে গিয়ে বিসিবি রেখে দিবে আর কি। ফ্র্যাঞ্চাইজি ফি ফ্র্যাঞ্চাইজি ফি যেটা ছিল ওইটাই আবার বিসিবি রেখে দিবে যদি পরের ব্যাংক গ্যারান্টিটা কেউ না না দিতে দেয়। পারে। এখনো কিন্তু 2টা ফ্র্যাঞ্চাইজি লাস্ট এই অকশনের পরের ওই দিনই, অকশনের দিনই কিন্তু আবার বলা হলো 2টা টিমের এখনো 5 কোটি করে টাকা বাকি আছে। তা আপনার যখন এরকম ফাইন্যান্সিয়াল সলভেন্সি না থাকবে, আগের বিপিএলে যেটা প্রথমে বলা হয় নাই, পরে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা দিতে পারছে না, এই বিপিএলের তো তাহলে শুরু থেকেই ওই প্রবলেমটা একবারে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে 2টা ফ্র্যাঞ্চাইজি এখনো টাকা দেয়নি, একটা হয়তো দেরিতে আসছে দেখে হয়তো প্রবলেম হচ্ছে। বাট এই প্রবলেমগুলোই তো সামনে এসকেলেট করে আর কি, যেটা হয় যে একবার টুর্নামেন্ট যখন শুরু হয়ে যায় আপনার প্লেয়ারের ডিমান্ড কিন্তু জাস্ট অকশনটা শেষ হলো, কিন্তু আমরা যতদূর বুঝছি যে আরও কিছু প্লেয়ার তো No. নেওয়া হবে নেওয়া আর হবে। কি, ফরেন প্লেয়ার বেসিক্যালি। তো স্টার ভ্যালুর কথা যেটা বললেন, মানে এখনো কিন্তু ডাল মোটামুটি টিমগুলো যদি আমরা দেখি ওরকম বিগ নেমস কিন্তু নাই। আমাদের লোকাল প্লেয়ারদের মধ্যেও হয়তো ওরকম কেউ এখনো ওইভাবে উঠতে পারেনি লিটন ছাড়া হয়তো। আর ফরেন প্লেয়ারদের মধ্যেও কিন্তু আমরা ওরকম নাম আই ক্যাচিং কাউকে দেখিনি। হেইলসের কথা হয়তো আপনি বলতে পারেন বা অ্যাঞ্জেলো ম্যাথিউস, বাট ওরকম টপ টিয়ার যে ইন্টারন্যাশনাল স্টার যারা আসলে বিপিএলে মানে দর্শক যারা টানে মাঠে, ওরকম এখনও ভ্যালু দেখিনি। তো ওই জায়গা থেকে এখনও কিন্তু কোয়েশ্চেন মার্কগুলো থেকেই যায় যে পেমেন্ট ইস্যু, ফিক্সিং ইস্যু এবং স্টার একটা ভ্যালু ক্রিয়েট করা দর্শকদের জন্য, ওই 3টা জায়গায় এখনও কোয়েশ্চেন মার্ক আমি রেখে দিব। এই কারণেই যে টুর্নামেন্ট না শুরু হওয়া পর্যন্ত মানে স্টার ভ্যালুটা আমরা অলমোস্ট বুঝেই যাচ্ছি যে এটা হয়তো অত বিগ একটা ইভেন্ট হয়ে আসবে না। বাট পেমেন্ট আর ফিক্সিং ইস্যুটা কি আরও এসকেলেট করে নাকি, এটাই এখন দেখার বিষয়। সো মেহেদী ভাইয়ের কথা সূত্র ধরে বলতে চাচ্ছি যে বিপিএল শুরু হতে আসলে আরো 3 সপ্তাহ বাকি নেই, অকশনটা হয়ে গেছে। তো এখন এই 3 সপ্তাহের মধ্যে যে প্রশ্নবোধকগুলো আছে সেই প্রশ্নবোধকগুলো আসলে বিপিএল দাঁড়িতে রূপান্তর করতে পারে কিনা সেটাই এখনো দেখার বিষয়। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে গতবার যেহেতু ভুল থেকেই শিক্ষা নিতে হয় এবং একটা ফিক্সিং এর অভিযোগ ছিল, পেমেন্টের ইস্যু ছিল, সেখান থেকে বিসিবির এই নতুন কমিটির কাছে আমরা আসলে নতুন কিছুই প্রত্যাশা করব। আজকের আলোচনার জন্য মেহেদী ভাই এবং আরিফিন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাকে